যদি এভাবে বলি আমি ডাকবো, আমি ডাকবো, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কেননা ভবিষ্যৎকালে কোনো কাজ করব যখন এভাবে বোঝাই তখন হয় সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমি ডাকবো, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স এবং অ্যাক্টিভ। এখানে সাবজেক্ট উল্লেখ আছে, স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। আমি ডাকবো মানে কাজটা আমি করছি, কাজটা সাবজেক্ট নিজে করছে। ওই যে বলছে না আমি ডাকবো, ফিউচার ইনডিফিনিট টেন্স এবং অ্যাক্টিভ। এটাকে আমরা অ্যাক্টিভ স্ট্রাকচার অনুযায়ী ইংরেজিতে রূপ দিব। দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তার মানে আমি ডাকবো, আই উইল কল। আমি ডাকবো, সে ডাকবে, হি উইল কল। স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, তারা ডাকবে, দে উইল কল। বাবা ডাকবে, ফাদার উইল কল। ঠিক আছে, এটা অ্যাক্টিভ সেন্টেন্স, এগুলো সবই অ্যাক্টিভ। কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভটা কীরকম হবে এটাই আলোচনার বিষয়, এটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো যদি এভাবে বলি আমাকে ডাকা হবে, স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, আমাকে ডাকা হবে। কে ডাকে, কে ডাকে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কাজটা এখানে কে করছে অস্পষ্ট, অর্থাৎ যখন সাবজেক্ট থাকে না অস্পষ্ট, কর্তা কে সেটা সেন্টেন্সের মধ্যে বোঝা যায় না, তখন সেটা হয় প্যাসিভ। ওই যে বললাম না আমাকে ডাকা হবে, আসলে কে ডাকবে মানে কাকে ডাকছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কাজটা করছে কে সেটা বোঝা যাচ্ছে না। যখন সাবজেক্ট থাকবে না তখন সেটা হবে প্যাসিভ। এবার চলো প্র্যাকটিস করি। আমাকে ডাকা হবে, এটা প্যাসিভ এবং প্যাসিভ স্ট্রাকচার দিয়ে এটাকে ইংরেজিতে রূপ দিতে হবে। দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচারটা একটু লক্ষ্য করো। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V3। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V3। আমাকে ডাকা হবে, আই উইল বি কল্ড। আই উইল বি কল্ড। তাকে ডাকা হবে, হি উইল বি কল্ড। তাদেরকে ডাকা হবে, দে উইল বি কল্ড। আমার মনে বুঝতে পারছো, অর্থাৎ সাবজেক্ট যখন উল্লেখ থাকবে না তখন সেটা হবে প্যাসিভ, আর যখন সাবজেক্ট থাকবে তখন সেটা অ্যাক্টিভ। জাস্ট এভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমার মনে হয় বুঝতে পারছো।